কষ্টের জীবনে কষ্ট করতে করতে এই পর্যন্ত এসেছি। মাঝে মাঝে মনে হয় যে আরব দেশে আরবিদের মতো কেন এত আরাম আয়েশে কেন আমরা বাংলাদেশিরা থাকতে পারি না, ওরা কেন এত আরাম আয়েশে থাকে, আমরা কেন ওদের মতো, আমাদের জীবনটা কেন হলো না। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সবাইকে ভিডিও ওমান ব্লগার চ্যানেলে স্বাগতম। আমি মিম চলে আসলাম আপনাদের মাঝে আরও একটা নতুন ব্লগ নিয়ে। তো ব্লগের শুরুতেই দেখতে পাচ্ছেন যে এই কাপড় চোপড় নিয়ে অনেক বেশি লাড়াচাড়া করতেছি। কাপড় চোপড়গুলো আপনাদের সাথে গতকালের ভিডিওতে শেয়ার করা হয়েছে, আর আজকে এগুলা হচ্ছে ওয়াশিং মেশিনে ধুইব। ধোয়ার পরে এগুলো আবার আয়রন ম্যারন সব করতে হবে। তো আমি যেহেতু এখানে অনেকগুলা কাপড় চোপড় দুই ভাগে ভাগ করতেছিলাম, আর যেহেতু এগুলা সিল্কের সবগুলা, তো এগুলা কালারগুলো আলাদা না করলেও চলবে। প্রথমে ভাবছিলাম যে কালারগুলা একটু ম্যাচিং ম্যাচিং করে দেই, কিন্তু পরে ভাবলাম যে এগুলো তো কোনো রং উঠবে না, তাহলে এগুলা আলাদা দিয়েও কোনো লাভ নাই, একসাথে দিলেই ধোয়া হয়ে যাবে। তারপর আমি দুই ভাগ করে নিয়েছিলাম। তো অর্ধেকগুলো এখানে দিচ্ছি, কারণ একটার ভিতর সবগুলো যদি একসাথে দেই তার মেশিনে বেশি প্রেশার পড়ে যাবে। এর জন্য আমি অত বেশি ঠেসে ঠেসে মেশিনে কাপড় দেই না, এতে করে মেশিন নষ্ট হওয়ার সম্ভাবনা থাকে। এই ওয়াশিং মেশিনটা যেহেতু 8 কেজি কাপড় ধোয়ার ধারণ ক্ষমতা রাখে, সেহেতু আমি তার চেয়েও কম দেই আর একটু খালি রেখে কাপড় ধুই, কেননা আমি কোনো রিস্ক নিতে চাই না। আর এটা নষ্ট হলে এটা সারতে নাকি সেই মাছ কাটে নিতে হবে, আমার ম্যাডাম শুরুতেই বলে দিছে। তো আমি সাবধানতার সাথে আমি কাজ করি, আর আমার হাতে কোনো জিনিস আলহামদুলিল্লাহ নষ্ট হয় না। এখন পর্যন্ত আমার হাতে এই বাসার কোনো কিছুই নষ্ট হয় নাই। যাই নষ্ট হয়েছে সব ওদের হাতেই নষ্ট হয়, আমার হাতে এখন পর্যন্ত কোনো কিছু নষ্ট হয় নাই। কারণ আমি খুব যত্নের সাথে কাজ করি, প্রতিটা জিনিস আমি অনেক যত্ন করে গুছাই, যত্নের সাথে কাজ করি। নিজের কাজ হোক কিংবা অন্যের কাজ হোক, আপনি যখন নিজের কাজকে ভালোবাসবেন তখন কিন্তু আপনি অন্যের কাজকেও ভালোবাসবেন। তো আমার নিজের কাজও আমি যেভাবে যত্ন করে করি, তেমনি আমি আমার ম্যাডামদের কাজও খুব যত্ন করে করি আলহামদুলিল্লাহ। তো এখানে আমার হচ্ছে কাপড় চোপড়, আমার নিজের কাপড় চোপড় ছিল অনেকগুলা, তো সেগুলো আমি নিয়ে আসছি। আর প্রথম ধাপের যেগুলা দিয়েছিলাম দেখেছেন, সেগুলা আমার হয়ে গেছে। তো এখন আমি সেগুলা বের করে নিচ্ছি ঝুড়িতে, এগুলো আমি রোদে মেলে দিব। আর বাকি অর্ধেক যেগুলো আছে স্কুল ড্রেস সহ সবগুলো একসাথেই দিব। স্কুল ড্রেসগুলো দেখতে পারতেছেন কালারফুল, কিন্তু এগুলা কোনো সমস্যা নাই, পিছলা কাপড়ের, এগুলো কোনো রং উঠবে না, এজন্য একসাথেই সব দিয়ে দিব। এই অটো মেশিনে আমি সবসময় কুইক ওয়াশে সিলেক্ট করি, কেননা বেশি টাইম দিলে এই ম্যাডামদের জামা কাপড় বেশি টাইম দিতে হয় না। বাসায় যে কাপড় চোপড়গুলো পরে আবার এগুলো তো নতুন, এগুলো অল্প টাইমে ধোয়া হয়ে যায়। আমি কুইক ওয়াশ সিলেক্ট করে সবসময় কাপড় ধুই, কেননা ওদের কাপড় চোপড় এত ময়লা হয় না, ওরা সবসময় পরে ঘরেই বসে থাকে। আর যেহেতু ওরা একটু পর পর জামা কাপড় চেঞ্জ করে, তো এত ময়লা হয় না, কোনো ময়লাই হয় না মোট কথা। তো এর জন্য আমি সবসময় কুইক ওয়াশটা সিলেক্ট করে কুইক ওয়াশটা আমি হচ্ছে দিয়ে কাপড় ধুই। আরব দেশের মানুষের এত আরামায়েশ দেখলে আমার মনে হয় যে আরব দেশে কেন জন্মগ্রহণ করলাম না, বাংলাদেশে কেন করলাম। আবার মনে হয় যে না, আমি বাংলাদেশি, এটা নিয়ে আমি অনেক বেশি প্রাউড ফিল করি। কেননা আমি যদি আলসা হই তাহলে কিন্তু হবে না। এতে করে আরব দেশের মানুষ কিন্তু অনেক বেশি স্বাস্থ্যবান হয়, কেননা ওদের আলসামির জন্য ওরা নিজেদের খাওয়ার কন্ট্রোল করে না, আবার সবসময় বসে থাকে। এজন্য ওরা অসুস্থ হয়, স্বাস্থ্য কন্ট্রোল করতে পারে না, খুব তাড়াতাড়ি অসুস্থ হয়, এবং প্রতিদিন ওদের ওষুধ খেতে হয়। আর হচ্ছে আমাদের কথা বলি আলহামদুলিল্লাহ, এত কাজ করার পরেও আমাদের কোনো ওষুধ খেতে হয় না। আর আমি ওষুধ খুব কম খাই, আমার সামান্য জ্বর ঠান্ডা লাগলেও আমি সহজে ওষুধ খাই না। যদি দেখি 3-4 দিন হয়ে গেছে সারতেছে না, তখন আমি খাই, নইলে আমি ওষুধ খাই না। ওষুধ যেমন মানুষের জীবন বাঁচায়, তেমনি কিন্তু এটা মৃত্যুর কারণও হয়। আপনি যদি প্রতিনিয়ত ডক্টরের পরামর্শ ছাড়া নিজের বুদ্ধিতে আপনি ওষুধ খেয়ে যান, তাহলে একটা সময় ওইটার ইফেক্ট আপনার শরীরে পড়বে। আর আমার ওষুধ জিনিসটা একদমই খাইতে ভালো লাগে না। আমি যখন দেখি যে আমি বেশি খারাপ অবস্থায় আছি, ভালো হচ্ছি না, তখন আমি খাই, তাছাড়া খাই না। আলহামদুলিল্লাহ, এত কাজ করে অনেক বেশি সুস্থ আছি, ওষুধ খেতে হয় না, বিনা ওষুধেই একটা দিন পার হয়ে যায়। কিন্তু আমার ম্যাডামদের কথা বলি আর আরব দেশের মানুষের কথা বলি, ওরা কিন্তু অনেক আরাম আয়েশে থাকে, বসে থাকে, মানে গ্লাসে পানি ঢেলে খাওয়ার ভয়ে পানির বোতল কিনে এনে খায়, যাতে করে কষ্ট করে ওই গ্লাসে পানি ঢেলে না খেতে হয়। তারপরেও ওরা অনেক অসুস্থতায় ভুগে, এমনকি অল্প বয়সের মেয়েদেরকেও দেখতে লাগে অনেক বেশি বয়স্ক, কেননা ওই যে ওরা স্বাস্থ্য কন্ট্রোল করে না, খাওয়া দাওয়া প্রচুর করে আর বসে থাকে, এজন্য ওদের শরীরের ওজন বেড়ে যায়, আর দেখতেও অল্প বয়সী মেয়েদেরকেও অনেক বয়স্ক বয়স্ক লাগে।
আমি যখন আমার ম্যাডামের বড় মেয়ের পাশে দাঁড়াই তখন আমাকেই ওর থেকে ছোট লাগে, আর আমার ম্যাডামের বড় মেয়েকেই মাশাল্লাহ ওর আমার থেকে অনেক বেশি বড় লাগে দেখতে। আপনাদের সাথে কথা বলতে বলতে আমার কাপড় চোপড় সব রোদে মেলে দেওয়া হয়েছে। এখন আমি এটা হচ্ছে পরের দিন ব্লগ। আমি হচ্ছে পরের দিন সকালবেলা এগুলা উঠাইতেছিলাম, যদিও সকাল না, এখন 11টা বেজে গেছে। আমি রান্না বসাই দিয়ে কাপড়গুলো উঠাচ্ছিলাম, কেননা এই রোদের মধ্যে কাপড় উঠাচ্ছি, তারগুলা খালি করতে হবে, মেশিনে আরও কাপড় দিছি, এগুলা ধুইতে হবে। আর আজকে আমি 2বার কাপড় ধুইছি, সকালে একবার ধুইছি আবার বিকেলে একবার ধুইছি। বুঝেন তাহলে ওরা ঘরে থেকে কত কাপড় নোংরা করছে। আর একদম দেখি ঝুড়ি ভরে গেছে। সকালে তো ঝুড়ি খালি করে নিছি, বিকালবেলা আবার রুমে গিয়ে দেখি আবারও ঝুড়ি, মানে 2 রুমের ঝুড়ি অর্ধেক অর্ধেক ভরে গেছে। আমি নিজেও মনে করেন ভেবে পাই না যে ঘরে বসে বসে এত কাপড় চোপড় কীভাবে হয়। তো যাই হোক, ওয়াশরুমের তাওয়াল, তারপরে ম্যাডামরা নামাজ পড়ে যে কাপড় চোপড় সবগুলো আমি বের করে, আজকে যেহেতু বৃহস্পতিবার, সবগুলা বের করে আমি ধুইছি। এজন্য ভাবলাম যে তারগুলা খালি করি, আর এগুলো আয়রন করতে হবে। এখন আমি আয়রন করব না, এগুলো সব সুন্দর মতো করে দেখতে পাচ্ছেন যে একটা একটা করে আমি নিয়ে নিয়ে এরকম গুছায় গুছায় রাখতেছি, যাতে করে বেশি ভাঁজ না পড়ে। রোদের মধ্যে অনেক বেশি খারাপ লাগতেছিল আর গরম লাগতেছিল। রান্নাঘরে এতক্ষণ একটু এসি সেটে রান্না করছি, বাহিরে আসার পরে মনে হচ্ছে যে আগুন একদম মুখের ভিতরে ঢেলে দিছে, এরকম একটা অবস্থা। আমি তো মুখ একদম ওড়না দিয়ে পুরাপুরি ঢেকে নিছি। এখন আমি যদিও রোদের মধ্যে কোনো কাজ করি না সহজে, কিন্তু আজকে বাধ্যতামূলক করতে হচ্ছে, নাহলে এই কাজগুলো আমার বিকেলে করতে হবে। আজকে বৃহস্পতিবার, ম্যাডামদের স্যালারি আগামীকাল 21 তারিখে চলে আসে। তো আগামীকাল যেহেতু শুক্রবার, ওনাদের স্যালারি বৃহস্পতিবারেই অ্যাকাউন্টে চলে আসছে। তো আমি ভেবেছিলাম আমার ম্যাডাম আজকে মাসের বাজার করতে যাবে, এই জন্য আমি ভাবলাম যে বিকেলে মাসের বাজার করলে বিকেলে এগুলো গুছাইতে হবে, বাজার টাজার অনেক কাজ। আর এই কাপড় চোপড় নিয়েও বিকালবেলা তাহলে বাজার এবং কাপড় চোপড় দুইটা মিলে আমার অনেক কাজ হয়ে যাবে, আর প্রেশার বেশি পড়ে যাবে। তো এই জন্য আমি ভাবলাম যে দুপুরে আমি বিকালের কাজ অর্ধেক বেশি দুপুরে করে রাখি, যাতে করে বিকেলে ম্যাডাম বাজার নিয়ে আসলে আমার খুব তাড়াতাড়ি হয়ে যায়। আর সন্ধ্যার পরে আমার কোনো কাজ করতে ভালো লাগে না, এটা সত্যি কথা। সন্ধ্যার পরে আমি কাপড় চোপড় যে আয়রন করব, আমি চাইলে কিন্তু করতে পারি, কিন্তু আমার কেন জানি সন্ধ্যার পরে কোনো কাজকর্ম করতে একদমই ভালো লাগে না। তো আমি চেষ্টা করি আমার একটু প্রেশার হইলেও আমি বিকালবেলা সবগুলা কাজ শেষ করে রাখতে। আর দেখি যদি বিকেলে অন্য কোনো কাজ আমি শেষ করতে পারবো না, সেটা আমি সকালবেলায় দুপুরবেলা অর্ধেক করে রাখার চেষ্টা করি। যে একটা গরম, এই গরমে মইরা যাওয়ানের কথা মানুষে মনে হয় এই গরমে 1 ঘন্টা বাইরে দাঁড়ায় থাকলে ছুটকি লেগে যাবো গা। তো এখন আপনারা বলতে পারেন যে আমি এই রোদের মধ্যে কেন কাপড় চোপড়গুলো তুললাম। কারণ এই কাপড় চোপড়গুলো তুললাম, এখন মেশিনে কাপড় চোপড় দিছি, ম্যাডামরা যে নিয়মিত পরে ওই কাপড় চোপড় দিছি ধোয়ার জন্য। এখন এগুলো যদি না উঠাই তাহলে ওগুলো ধোয়া হইলে তো তারে মেলতে পারবো না, কারণ তার খালি নেই। এই জন্য এগুলো উঠাইয়া ঝুড়িতে রাখলাম, বিকেলে আয়রন করব। আর ওগুলা ধোয়া হইলে ওগুলো আবার রোদে মেলে দিব। এর জন্য এই রোদের মধ্যে এগুলো উঠাইলাম। তো আমি রান্না বান্না করতেছি, রান্না চুলায় বসাই দিছি, বসাই দিয়ে তারপরে হচ্ছে এগুলো করতেছি। আর আজকে ওই যে মাগবুস রান্না করতেছি, ওই দিন যে রান্না শেয়ার করলাম খিচুড়ির মতো করে, তো ভাবলাম যে আজকে আর ওইটা শেয়ার করলাম না, কারণ ওই দিন শেয়ার করছি, এর জন্য সেম খাবার, এর জন্য শেয়ার করলাম না। আরব দেশের মানুষ মনে করেন যে ওদের যে খাবার পছন্দ হয় ওরা ওই খাবারই ঘুরা ফিরা 1 দিন 2 দিন পর পরই খায়। তো ওই দিন রান্না করলাম মাগবুস, আবার আজকে আমার কফিলে মানে বইলা দিয়ে গেছে যে মাগবুস রান্না করতে, বলে উনি ডিউটিতে চলে গেছে। পরে আমার ম্যাডাম আমাকে বললো মাগবুস রান্না করতে, পরে যে রান্না বসাই দিছি, দমে বসাই রাখছি, হয়ে গেছে সব কিছু। আর আমার এখন অস্থির লাগতেছে, প্রচুর গরম, প্রচুর রোদ, প্রচুর গরম। সকালে আমি বলছি আমার ম্যাডামকে যে ম্যাডাম ওই রুমে আয়রন করা অসম্ভব হয়ে যায়, আর কয়েকদিন পরে স্কুল খোলা, প্রতিদিন বাসার কাপড় চোপড় আয়রন, আবার স্কুলের কাপড় চোপড়, হ্যাঁ 3 মেয়ের, আবার আমার ম্যাডামের, আবার আমার কফিলের, সব কিছু মিলে মনে করেন প্রতিদিন বড় বড় ঝুড়ির 1 ঝুড়ি জামা কাপড় আয়রন করি প্রতিদিন। তো এই গরমের মধ্যে আমি আয়রন করতে গেলে আমি মনে করেন যে গোসল কইরা উঠি ঘাইমা, এরকম অবস্থা। বলছি, উনি বলছে আচ্ছা ঠিক আছে, আমার কপিল আসলে ওনাকে বলবে। কপিলের আগেও বলা হয়েছে, কিন্তু উনি বলতেছে কি যে এই বাসায় সব রুম এসি, রান্নাঘরেও এসি, আর আয়রনের রুমেও কি এসি দিবে কিনা।
মানে সব রুমে কি ঘরে ঘরে এসি থাকবে কিনা এটা উনি বলতেছিল। তো সব রুমে এসি ঠিক আছে, তো ওই রুমে তো ওই সব রুমে তার আমি বসে থাকি না, কারণ সব রুমে এসি, হ্যাঁ মেয়েরা প্রতি রুমে পড়াশোনা করে, এক এক রুমে এক একটা আলাদা আলাদা রুম পরে, ওই রুমে যা এসি। তারপরে রান্নাঘরের কথা বলি, আমি যদি শুধু রান্নাঘরে রান্না করতাম তাহলে কিন্তু আর এসি লাগাইতো না। এখন রান্নাঘরে বসে ওনারা খাওয়া দাওয়া করে, তো এই গরমের মধ্যে ওনারা বসে তো খাওয়া দাওয়া করতে পারবে না, মানে সামান্য মানে আমার ম্যাডাম আমার বাচ্চার খাবার ব্লেন্ডার করতে আসে, 5 মিনিটের ব্যাপার, ওই 5 মিনিটও সে এসি ছাড়া রান্নাঘর দাঁড়া থাকতে পারে না। ওই 5 মিনিটের জন্য সে এসি ছাইরা ওই 5 মিনিট ব্লেন্ডার করে, খাবার ব্লেন্ডার কইরা তারপরে আবার এসি বন্ধ করে চলে যায়। তাহলে 5টা মিনিট ওনারা রান্নাঘরে এসি ছাড়া থাকতে পারে না। তাহলে আমরা কাজ করি, আমরা কি ভাই মানুষ না? আমরা রক্তে মাংস করে মানুষ না? ওনাদের মতো তো আমরাও মানুষ। তাহলে এই বিষয়গুলো ওনাদের বুঝতে হবে যে এত এত কাপড় চোপড় আমরা নষ্ট করি, প্রতিদিন ধোয়া, এগুলো আয়রন করা, এই রুমটা এসি নাই, তাহলে এরা কিভাবে বিবেকে কুলায় বলেন? আমার তো বলার প্রয়োজনই পড়ে না, ওনারা নিজের ইচ্ছায় তো এটা করা উচিত ছিল। আর এখানে উপরে টিন, বিল্ডিং ঘর হইলে উপরে ছাদ থাকে, তারপরও ওই ফ্যান চালা ঠান্ডা লাগে, তারপরও ওনাদের ভিতরে বিল্ডিং, ওনারা 1 মিনিটও মনে করেন এসি ছাড়া থাকতে পারে না। আর এখানে তো টিনে আরও গরম, ফ্যান ছাড়লে আরও গরম বাতাস বেড়ায়। তো সব মিলে যাই হোক, এই আমার অবস্থা দেখেন, এই পর্যায়ে আছি। আর হচ্ছে কালকের ভিডিওটা দেখে, গতকালের ভিডিও দেখে অনেক আপুরা বলছেন যে আপু এই সব জামা কাপড়গুলো সিল্কের, এই সিল্কের জামা কাপড় ওনারা এত গরমে কিভাবে পরে? এগুলো তো সিল্কের জামা কাপড়, আবার ভিতরে মনে করেন যে ফলস কাপড় দেওয়া আছে না, ফলস কাপড় দেওয়া, আস্তর দেওয়া, ডাবল পার্ট। তো ওনারা পরে কেমনে, আমি সেটা আপনাদেরকে বলতাছি যে এত মোটা জামা কাপড় ওরা গরমের মধ্যে কি। আমি ওই যে সিল্কের জামা পরছি দেখেন, এটা পাতলা ঠিক আছে, তারপর আমি গরমে টিকতে পারতাছি না। কিন্তু আমাদের জীবন আর ওদের জীবন তো এক না, বুঝেন না? আমাদের জীবন হইল কষ্টের জীবন, আমরা হইল কষ্ট করার জন্য আমরা দুনিয়াতে আসছি, আর ওরা হচ্ছে সুখ করার জন্য আসছে। ওরা এইরকম মোটা জামা কাপড় পইরা খালি এসির নিচে বসে থাকবে, ওরা তার আমাদের মতো বাহিরে রোদের মধ্যে ঘুরা ঘুরা কাজ করবে না, আর রোদের মধ্যে বেরো হবে না। সারা দিন ঘরের ভিতরে এসি ছাড়া, যেই রুমে বসবে এই রুমে এসি ছাড়া বসবে। বিকেলবেলা রোদ কইমা গেলে বাহিরে যাবে, গাড়িতে উঠবে, গাড়িতেও এসি ছাড়া গাড়ির মধ্যে বসে থাকে। কোনো মার্কেটে নামলে কিছু কেনাকাটা করতে হলে ওই মার্কেটের ভিতরেও এসি। তাহলে মনে করেন এরা এসি ছাড়া কোন জায়গাটায় থাকে? স্কুলে যাবে, স্কুলেও এসি, প্রত্যেকটা মানে জায়গায় এরা এসি। তাহলে এরা এত মোটা জামা কাপড় পরুক আর যাই পরুক, এদের তো কোনো সমস্যা নাই, কেননা এদের গরম লাগে না, এসির নিচে সারাক্ষণ থাকে। আমাদের মতো তো আর এত কষ্টের কাজ করতে হয় না রোদের মধ্যে। এই যে আমি যে রোদের মধ্যে কাপড় চোপড়গুলো তুললাম, এগুলো যদি ওনারা তুলতে যায় মানে অস্থির হইয়া ওইখানে টাসকি খায় পড়া যাব, বুঝছেন? কিন্তু আমাদের যে বললাম, আমাদের কষ্টের জীবন, আমাদেরকে কষ্ট করেই যেতে হবে। আল্লাহ ওদের সুখ দিছে, ওরা সুখ করে চলতেছে, ঠিক আছে? তো এই জন্যই ওরা এত মোটা কাপড় চোপড় পরতে পারে, ওদের কোনো গরম লাগে না, এসির নিচে সারাক্ষণ থাকে। আমি আজকে বললাম এসির কথা, তারপরে দেখি কি করে। যে পর্যন্ত এসি না লাগাবে এ পর্যন্ত আমি বইলাই যাব, কারণ এই গরমে সম্ভব হচ্ছে না। বাংলাদেশের গরম আর ওমানের গরম এক না, বুঝছেন? আমাদের দেশে তো গাছগাছালি আছে, তারপরে বাড়ি ঘরও থাকে, এত বেশি রোদ থাকে না। কিন্তু এখানে মনে করেন আমার বাসার সামনে মরুভূমির মতো, বাড়ি ঘর নাই কোনো, ওই রোদ পুরা তাপ লাগে বাড়ির ভিতরে, আবার বাতাস, ঠান্ডা বাতাস তো দূরের কথা, বাতাস দিয়েও আগুন ঝরে, গরম বাতাস, ঠিক আছে? তো যারা ওমানে থাকেন, সৌদি আরব থাকেন, এরা এই দেশে যে কেমন গরম এরা বুঝবেন। যারা আমাদের দেশে থাকেন হয়তো আপনারা বললে এই জিনিসটা ফিল করতে পারবেন না, কারণ আমি দেশে গিয়ে 1 মাস ছুটিতে ছিলাম, আমিও এখানকার গরমটা ওখানে গিয়েও মনে করেন ফিল করি নাই। তো এমনি বাংলাদেশের মানুষরা এগুলো এত গরম, মানে এখানে যে এত পরিমাণে গরম এটা ফিল করতে পারবেন না।
যারা প্রবাসে আছেন তারাই এটা ফিল করতে পারবেন। তারপরে দেখেন এই যে আয়রন করি, এই যে এটা নষ্ট হয়ে গেছে বুঝছেন, এটা আমি 10 বছর ধরে এটা আয়রন করতেছি এই আয়রন দিয়া। তার আগে এটা কিনছে, এখন এটা টোটাল বয়স কত জানি না, কিন্তু আমি 10 বছর এটা ইউজ করতেছি। তো বলছি যে নতুন একটা আয়রন আয়না দিতে, কারণ এটা দিয়ে কাপড় চোপড় আয়রন করলে না লাইগা পড়ে, কালো হয়ে গেছে। এগুলো পরিষ্কার করে কেমন আমি জানি না, আর আমার পরিষ্কার করার প্রয়োজনও নাই, যে এটা নিয়ে আমি ডলাডলি করবো ওই সময় আমার নাই। তো বলছি নতুন আয়রন করে দিতে, আয়না দিতে, এটা নষ্ট হয়ে গেছে, কালো হয়ে গেছে। সাদা কাপড় চোপড় আয়রন করতে গেলে না এটার এই যে দাগ দাগ পড়া জায়গা মাঝে মাঝে, আর লাইগা পরে কাপড় চোপড়। তো দেখি এসি লাগাই কিনা। আর এসি লাগাইলে সমস্যাটা কোথায় বলেন, আমি যখন কাপড় আয়রন করব এক টাইম, শুধু এক টাইম বিকেলবেলা আয়রন করার সময় এসিটা ছাইড়া আয়রন করব, করা শেষ হবে এসি বন্ধ করে চলে যাব। আমি তার এখানে এসি ছাইড়া দিয়া ফাও বসে থাকবো না। এই জিনিসটাই মনে করেন এরা বুঝে না। এখন এসি কিনতে গেলে টাকা লাগবো, প্রত্যেকটা ঘরে এসি আছে। তো নতুন নতুন আরো 2টা এসি কিনছে, আর বাকি পুরান 2টা, এই 2টা কি করছে, বিক্রি করে ফেলছে। তো যখন বিক্রি করছে বাইরে রাখছে, আমি বলছি যে এই রুমে এসি দেন, ওই একটা বিক্রি করেন, গার একটা দেন, দেয় নাই বুঝছেন, দেয় নাই। তো ওরা তো আর এখানে কাজ করে না, ওরা এই জিনিসটা বুঝবো কিভাবে যে আসলে এই জায়গাটা কত গরম। এই যে আপনারা তো আমার চেহারা দেখতেছেন তাই না, কিন্তু আমার শরীর দিয়ে ঘাম ঝরতেছে, ওইটা দেখাবো কেমনে বলেন। আমার জামা কাপড় ভিজা গেছে, মনে হইতেছে যে আমি পানি ঢালছি এরকম। তো ঠিক আছে, অনেক কথাই বললাম, এখন রান্নাঘরে যাই, দেখি খাবারের কি অবস্থা, আর দেখি এসি নিয়ে আর কি বললে আপনাদেরকে জানাবো না। ঠিক আছে আপুরা, অনেক আপুরা আমাকে অনেক সুন্দর সুন্দর পরামর্শ দিয়েছেন, সবাইকে অনেক অনেক ধন্যবাদ। এই যে সবগুলো আয়রন করা হয়ে গেছে। আমি বলছিলাম না যে আয়রন করব না, এগুলো সিল্কের, আয়রন না করলেও চলবে, কিন্তু না, কাপড় চোপড় মেশিনে ধুইছি না, সিল্কের গুলাও দেখি কুচি মুচি লেগে গেছে। আবার নতুন বানাইছে না, এগুলা দেখি যে আয়রনের ওইখান থেকে এই মাঝখানে ভাঁজ পড়ে আছে, এগুলো আয়রন না করলে খারাপ দেখা যায়। তো সবগুলো আয়রন করলাম, এখন দেখি গুনি কয়টা আয়রন করছি। 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16 17 18 19, টোটালে 19টা। দেখেন এইখান থেকে একদম নিচ পর্যন্ত লং, এই 19টা জামা এখন আয়রন করলাম। এখন নিয়ে আর রুমে গিয়ে সাজাই দিয়ে আসবো। আর গরমে তো আমার অবস্থা খুব খারাপ, আর আমার অস্থির লাগতেছে, এখন কবে জানি ময়রা পয়রা থাকি এই গরমে এইখানে, ঠিক নাই বুঝছেন। অসুস্থ হয়ে গেলে রেস্ট করবো, কোনো সমস্যা নেই, যে পর্যন্ত এসি না লাগাই দিব আমিও এখন থেকে মনে করেন ওই রকম করবো। অসুস্থ না হইলে অসুস্থর ভান ধরবো, ঠিক আছে, এসি না লাগাই দেওয়া পর্যন্ত।